একই রকম। আর আমার মনে হয় রেকর্ডিং হচ্ছে, সেলিম, তাই না? আমি করছি কিন্তু জানি না এটা মানে এটাতে ফোনগুলোতে রেকর্ড করার শেষে যে কনফিগারেশনে কোনো সমস্যা হয় কিনা, একটু না, কনফিউশনে আছি রেকর্ড আর কি। রেকর্ডটা হবে আমার আমার ল্যাপটপেই। হ্যাঁ, কিন্তু মনে হয়। দেখেন তো একটু চেক করে রেকর্ড হচ্ছে কিনা আপনার ল্যাপটপে। মনে হয় হচ্ছে। আর না হলে সমস্যা নেই, এই যে কথা যেগুলো বলবো ওগুলা আপনারা নোট রাখেন, তাইলেই হবে। আর স্লাইড আমি শেয়ার দিয়ে ওকে। দেবো আপনাদেরকে। খুব সহজ ব্যাপার। মানে কেন আমাদের অ্যাবস্ট্রাক্ট লেখা শিখতে হবে? আপনারা তো প্রথমে অ্যাবস্ট্রাক্ট জমা দিতে হবে কনফারেন্সে। অ্যাবস্ট্রাক্টের উপর মানে বেস করে ওনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের পেপার আপনারা প্রেজেন্ট করতে পারবেন নাকি পারবেন না। এই জন্য অ্যাবস্ট্রাক্টটা খুব ইম্পর্ট্যান্ট, প্রথমত এই কনফারেন্সের জন্য। আর পরবর্তীতে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে আপনারা যদি আর্টিকেল লেখেন, রিসার্চ আর্টিকেল, সেইখানকার যে অ্যাবস্ট্রাক্ট এই একই রকমই, একইভাবে লিখতে হবে। তো আমরা তাহলে শুরু করি। আমি একটু স্লাইড দেখাবো আপনাদেরকে। সেই স্লাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার দিয়ে। স্লাইড আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে সেশন সেটা হচ্ছে হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট। কিন্তু আমি যেটা বললাম যে সব অ্যাবস্ট্রাক্টই একই। আপনি কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট শিখলে আপনি ওই যে আর্টিকেল লিখবেন সেটার অ্যাবস্ট্রাক্টও একই জিনিস আপনারা শিখে ফেলবেন। আর আমার নাম আপনারা অনেকেই জানেন, আমার মনে হয় সবাই আমাকে চিনে মোটামুটি বাই দিস টাইম। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি হেড অফ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট কি আপনাদের দুই একজন জাস্ট এক লাইনে দুই লাইনে একটা ওয়ার্ডেও বলতে পারেন। আপনাদের কি মনে হয় অ্যাবস্ট্রাক্ট আসলে কি? দুই একজন বলেন। স্যার, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা রিসার্চের মানে মূল সারমর্ম, যেটা পরিপূর্ণ একটা রিসার্চ পেপারকে রিপ্রেজেন্ট করে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর। আম, আমি ওনারটা ওই কথাটাকে আরেকটু ডিটেলে বলি আর কি। অ্যাবস্ট্রাক্ট এখানে যেটা আমরা বুঝি, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা টোটাল যে আপনি আর্টিকেলটা লিখেছেন এটার একটা জিস্ট বা একটা এসেন্স, যেটা মানুষ কেন তৈরি করে। যখন একটা আর্টিকেলের আমরা টাইটেল পড়ি, টাইটেল পড়ার পরে আমাদের যদি ইন্টারেস্টিং মনে হয় যে হ্যাঁ এইটা এই এই ধরনের রিসার্চ তো আমি করি, তাহলে এটার আমরা একটু পড়া উচিত, এই এই আর্টিকেলটা আমার পড়া উচিত, তখন আমরা সাথে সাথে আর্টিকেল পড়ি না, আমরা পড়ি অ্যাবস্ট্রাক্ট। এই জন্য আপনারা দেখবেন আমরা যে জার্নালগুলোতে আর্টিকেল সার্চ করি, কিছু আর্টিকেল থাকে ওপেন অ্যাক্সেস, যেটা পুরো আর্টিকেল আমরা পড়তে পারি। কিন্তু কিছু অনেক জার্নাল থাকে যেখানে এই পুরো আর্টিকেলটা আমরা ডাউনলোড করতে পারি না, আমাদের অ্যাক্সেস থাকে না। এটা বাংলাদেশের আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন কেনা থাকে না, তো আমরা পড়তে পারি না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট সব আর্টিকেলেই আপনাদের অ্যাভেলেবল থাকে। কেন অ্যাবস্ট্রাক্টটা অ্যাভেলেবল থাকে? এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের মতো। আর্টিকেলটার ফেস হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট, যেখান থেকে আপনি টোটাল আর্টিকেলের মধ্যে কি কি আছে, এটা কি নিয়ে কথা বলছে, প্রবলেমটা কি ছিল, রিসার্চ গ্যাপটা কি ছিল, এই রিসার্চটার অবজেক্টিভ কি ছিল, কোন মেথোডোলজিতে এই রিসার্চটা করা হয়েছে, কি ফাইন্ডিংস ছিল এক লাইন বা দুই লাইনে, এবং এটার থিওরিটিক্যাল ইমপ্লিকেশন বা থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি, টোটাল জিনিসটা ওই অ্যাবস্ট্রাক্টে লেখা থাকে। তো সেটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে এই আর্টিকেলটা আমার জন্য রিলেভেন্ট, আমি যে রিসার্চ করছি সেটার জন্য রিলেভেন্ট, তাহলে আমি পড়বো। তখন আমরা পুরোটা আর্টিকেল আমরা ডাউনলোড করি বা পড়তে চেষ্টা করি। এবং এর আরেকটা জিনিস হচ্ছে এইটা আপনার ওই যে আহ, আপনার যে আর্টিকেলটা আপনি পড়লে আপনি কোন অ্যানালাইসিসে যাবেন, মানে এটার ডিটেইল অ্যানালাইসিস আর্গুমেন্ট, সেইটা ওইখানে হিন্ট দেওয়া থাকে যে এই পেপারটা এই ফাইন্ডিংসটা
ওই দিকে কন্ট্রিবিউশন হিট করবে, ওইখানকার থিওরিতে হিট করবে। এটার একটা প্রমিস থাকে যে এই আর্টিকেলটা তুমি পড়লে এই জিনিসটা তুমি বুঝতে পারবা, বা ডিটেলে এই ব্যাপারটা আমি আলোচনা করব সামনে। এবং এইটা শেষে যে 3 নম্বর পয়েন্ট বলছে, এটা রিমেম্বার কি পয়েন্টস, ইট হেল্পস রিডার্স রিমেম্বার কি পয়েন্টস ফ্রম ইউর পেপার। ওই যে আপনার এই আর্টিকেলটা আপনাকে কিন্তু আহ, পুরো আর্টিকেলে কি কি জিনিস আছে, কোন মেথোডোলজি, কোন রিসার্চ গ্যাপে কাজ করা হয়েছে, কি ফাইন্ডিংস ছিল, কোন থিওরিতে এটা হিট করেছে, এটা আপনি ওরা রিমাইন্ডার দিয়ে দিয়েছেন, প্রথমে বলে দিয়েছে, তো এটা ওর মাথায় থাকবে। আচ্ছা, আমি এই আর্টিকেলটা যখন সে পড়তে থাকবে তখন তার মাথার মধ্যে কাজ করবে যে হ্যাঁ এই আর্টিকেলটা পড়লে আমি এই জিনিসগুলো যাব। ওয়ান বাই ওয়ান যখন সে আপনার আর্টিকেলের ইন্ট্রোডাকশন পড়বে, তারপর যখন মেথোডোলজি পড়বে, সে অলরেডি জানে যে সামনে এই জিনিস নিয়ে আলোচনা হবে। কোত্থেকে এগুলো সে জানতে পেরেছে? টোটাল আর্টিকেলটা না পড়েই সে শুধু অ্যাবস্ট্রাক্ট পড়েই আপনার টোটাল আইডিয়া হয়ে গেছে যে আপনার আর্টিকেল আপনি আসলে কি নিয়ে আলোচনা করবেন। এখন এটা তো আমরা ডেফিনেশন বুঝলাম যে আর অ্যাবস্ট্রাক্টটা এইরকম। কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট লিখবো? একটা অ্যাবস্ট্রাক্টে মূলত 6টা কম্পোনেন্ট থাকে। আর যে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা আর্টিকেলের অ্যাবস্ট্রাক্টের নিচে আমরা কিওয়ার্ড লিখি। এটা অ্যাবস্ট্রাক্টের অংশ না, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্টের সাথেই আসে। প্রথম যে অংশ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট। ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট কি, এটা আমরা এই প্রত্যেকটা পয়েন্ট আমরা একটা একটা করে স্লাইড দেখব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। সাধারণত একটা বা দুইটা সেন্টেন্স, প্রথম যে একটা বা দুইটা সেন্টেন্স, সেটা একটা অ্যাবস্ট্রাক্টের যে প্রথম বা একটা বা দুইটা সেন্টেন্স, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে। তারপরের যে সেন্টেন্সটা, সেটা সাধারণত রিসার্চ গ্যাপটা বলে যে এখানে একটা গ্যাপ আছে। 3 নম্বরে গিয়ে তাহলে এই গ্যাপটা আমি কিভাবে পূরণ করব, সেটা হচ্ছে আমার রিসার্চের অবজেক্টিভ, যে এটা গ্যাপ ছিল আমি আমার রিসার্চে এটা আমি অবজেক্টিভটা হচ্ছে এটা যে আমি এটা অ্যাচিভ করব। মানে ওই রিসার্চ গ্যাপের বিপরীতে আমি এই নলেজটা ক্রিয়েট করব, এটা আমি জানতে চেষ্টা করব। কিভাবে জানতে চেষ্টা করব, মেথড কি, এটা হচ্ছে পরের লাইনে আমরা বলবো। যে আমি এটা কোয়ালিটেটিভে করেছি নাকি কোয়ান্টিটেটিভে করেছি, নাকি আমি এটা মিক্সড মেথডে করেছি, ওইখানে আমি বলে দিব। তারপরের লাইনে হচ্ছে এই যে আমি মেথড ফলো করেছি এই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমি কি পেয়েছি আমার রিসার্চ থেকে। যে এক লাইনে আমরা ফাইন্ডিংসটা লিখবো যে এটা থেকে আমি পেয়েছি যে হ্যাঁ ঘটনাটা এমন হয়, যে গ্যাপটা আমি বলেছিলাম আমার রিসার্চ থেকে আমি পেয়েছি যে এটা এই মানে ঘটনাটা হচ্ছে এইটা। আর শেষে এটার থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন কি বা এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি। একটা রিসার্চ আর একটা নিউজ পেপারের আর্টিকেলের মধ্যে পার্থক্য হচ্ছে নিউজ পেপারের আর্টিকেল শুধু ঘটনার বর্ণনা করে, এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, একটা মার্ডার হয়েছে বা এক জায়গায় বন্যা হয়েছে, মানুষ কষ্টে আছে, এইটুক হচ্ছে নিউজ পেপারের আর্টিকেল। কিন্তু রিসার্চ আর্টিকেল কি করে? রিসার্চ আর্টিকেল একটা প্রবলেমকে একাডেমিক্যালি সলভ করার চেষ্টা করে, যে এইটার থেকে আমি কি নলেজ পাইলাম, এটা থেকে কোন থিওরি আমি পৌঁছাতে পারবো, কোনো এক্সিস্টিং থিওরির সাথে আমার এই নলেজটা মিলে নাকি মিলে না, নাকি আমার অন্য কোনো নতুন থিওরি ডেভেলপ করা দরকার আছে। এটা হচ্ছে ওই ইমপ্লিকেশনস আমরা পড়বো। তো দেখেন আমরা একটা একটা করে দেখি যে এক্সাম্পল সহ, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম একটা বা দুইটা সেন্টেন্সে আমরা আমার যে রিসার্চ সেটার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমি মানে এই যেখানে বলা হয়েছে যে আপনার টপিকটাকে আপনি ইন্ট্রোডিউস করবেন, আপনি যে টাইটেল নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আপনি ইন্ট্রোডিউস করবেন যে এরকম একটা সিচুয়েশন আছে আমাদের, আমি ট্যুরিজম নিয়ে রিসার্চ করছি। ধরেন আমার এখানে এক্সাম্পলটা আছে যে কোস্টাল ট্যুরিজম, আপনি যদি আমরা ইয়েটা পড়ি, এক্সাম্পলটা দেখেন এখানে, কোস্টাল ট্যুরিজম প্লেজ আ ক্রিটিক্যাল রোল ইন ব্লু ইকোনমি অফ বাংলাদেশ, ইয়েট সাস্টেনেবিলিটি ইন্ডিকেটরস রিমেইন আন্ডার ডেভেলপড। মানে এইখানে আমি একটা কনটেক্সট বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি যে কোস্টাল ট্যুরিজম বাংলাদেশের ব্লু ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর এখানে আমাদের এই কোস্টাল ট্যুরিজমের জন্য সাস্টেনেবল ইন্ডিকেটর আমাদের দেশে খুব একটা আমরা ডেভেলপ করতে পারি নাই। সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর মানে কি, যে এই ট্যুরিজমটা কি আসলে সাস্টেনেবল নাকি সাস্টেনেবল না, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ইন্ডিকেটরস ব্যবহার করলে বুঝবো।
যে ধরেন আমাদের সাস্টেনেবিলিটি ডাইমেনশন মূলত তিনটা: ইকোনমিক ডাইমেনশন, সোশিও কালচারাল ডাইমেনশন, আর হচ্ছে এনভায়রনমেন্টাল ডাইমেনশন। তো ধরেন এই ইকোনমিক্যালি এটা সাস্টেনেবল কিনা এটা কিভাবে বোঝা যাবে? হয়তো আপনার চার পাঁচটা ইন্ডিকেটর থাকতে পারে যে ট্যুরিজমের কারণে মানুষের ইনকাম বেড়েছে কি বাড়ে নাই, তাহলে ইনকাম একটা ইন্ডিকেটর। যদি আপনি দেখেন যে আপনার একটা পার্টিকুলার ডেস্টিনেশনের সাধারণ মানুষের ইনকাম বেড়েছে ট্যুরিজমের কারণে, তাহলে বুঝতে পারবেন যে ট্যুরিজম সাস্টেনেবল হয়েছে ইকোনমিক্যালি। তো আমাদের এখানে এই প্রথম সেন্টেন্সটা আপনি আমি আসলে কি নিয়ে কাজ করতে চাচ্ছি যে কোস্টাল কমিউনিটি বেসড ট্যুরিজমে ইন্ডিকেটরস, সাস্টেনেবিলিটি ইন্ডিকেটরস আদৌ আমরা আছে কি নাই, এটা একটা, আমাদের দেশে ট্যুরিজম আছে কিন্তু ইন্ডিকেটরস নাই। তাহলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছেন। তো না থাকলে কি হয়েছে, না থাকলে কি হয়েছে সেটা হচ্ছে পরের পরের লাইনে আমরা যাব। সেটাকে সেইখানে আমি রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করব। যে ওই যে আমরা বললাম যে একটা জিনিস, সিচুয়েশনটা বাংলাদেশের ট্যুরিজমের এরকম, এই জিনিসটা আমাদের জানা নাই। এইটা হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্ট বা রিসার্চ গ্যাপ। তো রিসার্চ গ্যাপে আমরা এইখানে এইখানে আমাদের চান্স যে এই জায়গাটাতে কাজ করা হয় নাই, এই জায়গাতে একটা মিসিং লিঙ্ক আছে, এইটাই আমার নভেলটি। আমার রিসার্চের নভেলটি বা ইনোভেশন হচ্ছে এইখানে, এই জায়গাটা রিসার্চ হয় নাই, আমি এই জায়গাটাতে একটা গ্যাপ পেয়েছি। এই যে এক্সাম্পল দেখেন, যে ওই পরের আগের লাইনের পরের লাইনটা এটা, যে হাউএভার লিটল এম্পেরিক্যাল রিসার্চ হ্যাজ এক্সামিনড সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর সিস্টেম ইন ইকোলজিক্যালি সেন্সিটিভ কোস্টাল রিজিয়ন। মানে আমরা আগের সেন্টেন্সে পড়েছি যে কোস্টাল ট্যুরিজম ইম্পর্টেন্ট, কিন্তু সাস্টেনেবিলিটি ইন্ডিকেটরস আমাদের দেশে কম হয়। তাহলে রিসার্চ গ্যাপটা কি? যে লিটল এম্পিরিক্যাল রিসার্চ হ্যাজ এক্সামিনড, মানে খুবই কম রিসার্চ হয়েছে সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর সিস্টেম ডেভেলপ করার ব্যাপারে। তাহলে এখানে একটা গ্যাপ পাওয়া গেল যে কেন আমাদের ওই যে ইন্ডিকেটর আন্ডার ডেভেলপড, কারণ আমাদের এখানে রিসার্চ হয় নাই। তাহলে আপনি এখানে একটা ক্লিয়ার গ্যাপ আইডেন্টিফাই করেছেন, যেটা আপনি অ্যাচিভ করতে চান। তো এই অ্যাচিভ করতে চান যে এই কথাটা ক্লিয়ারলি বলার নামই হচ্ছে এই যে অবজেক্টিভ বা রিসার্চ কোয়েশ্চেন, যে যে আকারে আমরা সাধারণত আমরা অবজেক্টিভ আকারে লিখবো। যে তাহলে আপনি এখন কি করতে চান? আমার রিসার্চে আমি এই গ্যাপটা পূরণ করব। একদম স্পেসিফিক ভাবে আপনি বলে দিবেন যে যেহেতু এই জিনিসটা রিসার্চ করা হয় নাই, আমি এই রিসার্চটা করব। তো এখানে যেমন উদাহরণ দেখেন, দিস স্টাডি এইমস টু ডেভেলপ অ্যান্ড অ্যাসেস আ কমিউনিটি অপারেটেড ট্যুরিজম ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক ফর প্রোটেক্টেড কোস্টাল এরিয়া। এমন একটা ইন্ডিকেটর সিস্টেম আমি ডেভেলপ করব কোস্টাল এরিয়াতে, যেটা লোকাল কমিউনিটি নিজেরা ব্যবহার করবে। লোকাল কমিউনিটি নিজেরা যে ইন্ডিকেটর সিস্টেমটা নিজেরা ইউজ করতে পারবে। তাহলে এটা হচ্ছে আপনি অ্যাচিভ করতে চান গ্যাপ বলে। এই গ্যাপটা আপনি পূরণ করবেন যে এই কথাটার ক্লিয়ার একটা ডিক্লারেশন যে আমি এই গ্যাপটা পূরণ করব, আমার অবজেক্টিভ হচ্ছে এটা, আমি একটা ইন্ডিকেটর সিস্টেম ডেভেলপ করব যেটা কিনা লোকাল কমিউনিটি নিজেরা ইউজ করতে পারবে। 4 নাম্বার হচ্ছে কিভাবে। আপনি যে অবজেক্টিভটার কথা বললেন যে আমি এটা করব, আপনি কিভাবে করবেন, কোন মেথোডোলজিতে করবেন? তো এখানে যে কথাটা বলা হয়েছে যে ইনক্লুড ডাটা সোর্স, মেথড, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, নো টেকনিক্যাল ডিটেইল। এখানে আপনি খুব ক্লিয়ারলি বলবেন, কিন্তু ডিটেইলে বলার তো সুযোগ নাই। যে আপনি ক্লিয়ারলি বলবেন যে এটা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ হলে ইন্টারভিউ নেওয়া হয়েছে, এফজিডি করা হয়েছে। আর যদি আপনি কোয়ান্টিটেটিভ করেন তাহলে আপনি সার্ভে করেছেন। এবং এইটার ডাটা সোর্স কারা ছিল, এটাও ওই এক লাইনের মধ্যেই লেখা যায় যে আমাদের লোকাল কমিউনিটির যারা ট্যুরিজমের সাথে জড়িত এরকম 30 জনের সাথে আমরা কি ইনফরমেন্ট ইন্টারভিউ করেছি, কোয়ালিটেটিভ ডাটা সংগ্রহ করে সেটা আমরা আবার থিমাটিক অ্যানালাইসিস করেছি। তাহলে এক সেন্টেন্সের মধ্যে আপনি বলে দিচ্ছেন যে আপনি কোয়ালিটেটিভ করেছেন, কার সাথে করেছেন, কমিউনিটির সাথে করেছেন যারা ট্যুরিজমের সাথে জড়িত, তাদের সাথে কোয়ালিটেটিভ মেথোডোলজির কোন মেথড ইউজ করেছেন, কি ইনফরমেন্ট ইন্টারভিউ নিয়েছেন। সাথে আপনি এফজিডি নিয়ে এলে সেটাও বলতে পারেন যে কি ইনফরমেন্ট ইন্টারভিউ এবং এফজিডি করেছি, ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি, এবং এগুলার ডাটাগুলোকে আমরা থিমাটিক অ্যানালাইসিস করেছি। এক সেন্টেন্সের মধ্যে আপনি এই সব কথা বলে ফেলছেন। কিন্তু এখানে আমি কোনো টেকনিক্যাল ডিটেলসে যাই নাই যে তাদের ডাটা আপনি কিভাবে রেকর্ড করেছেন, কোনো সফটওয়্যার ইউজ করেছেন কিনা, এগুলো আমরা কিন্তু বলি নাই। আমরা এক লাইনের মধ্যে মূল কথা বলে ফেলেছি।
এখানে এক উদাহরণটা দেখেন যে a mixed method approach was employed combining household surveys, stake interview and participatory workshops। মানে মিক্সড মেথড করা হয়েছে, সার্ভেও করা হয়েছে, স্টেক হোল্ডারদের ইন্টারভিউ করা হয়েছে, ওয়ার্কশপও করা হয়েছে। এটা আপনার ক্ষেত্রে অন্য যে 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 মেথড ইউজ করবেন সেখানে সেই কথাটা বলা হবে। মেথড বলার পরে আপনি আপনার যে ফাইন্ডিংস সেটা এক লাইনে বা দুই লাইনে সর্বোচ্চ আপনি এটা বলবেন যে আপনি কি পেয়েছেন। এই ক্ষেত্রে দুইটা কথা। আজকে সকালেই আমার এক স্টুডেন্টের সাথে আমার কথা হলো যে সে বলতেছে, স্যার আমরা তো এমনও হইতে পারে যে আমরা তো এখনো ওই রিসার্চটা করি নাই, অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার পরে আমরা ডাটা কালেকশনে যাব, তাহলে আমরা কি লিখবো? তো তখন হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। যদি আপনার রিসার্চ অলরেডি করা হয়ে যেয়ে থাকে তাহলে আপনি যা পেয়েছেন আপনার ফাইন্ডিংস সেটা আপনি শেয়ার করবেন এক লাইনে, যে আমরা পেয়েছি, যেমন এখানে এক্সাম্পলটা দেখেন যে রিজাল্টস ইন্ডিকেট দ্যাট লোকালি ডিফাইন্ড indicators better assess environmental and social impacts than top down metrics। মানে এখানে রেজাল্ট বলা হইতেছে যে আমি ডাটা কালেকশন হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি আমার ডাটা থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওই যে ট্রেডিশনাল টপ ডাউন যে ইন্ডিকেটর, মানে যেটা রিসার্চাররা, মানে প্রফেশনাল রিসার্চাররা বা গভর্নমেন্ট এনজিও, তারা যে ইন্ডিকেটর সিস্টেম ব্যবহার করে তার চেয়ে যদি লোকাল কমিউনিটি নিজেরা নিজেদের ইন্ডিকেটর ইউজ করে সেটা বেটার অ্যাসেস করতে পারে এনভায়রনমেন্ট এবং সোশ্যাল কালচারাল ইম্প্যাক্ট রিলেটেড ডেটাগুলো। তাহলে এটা তার ফাইন্ডিংস। এখন এটা কিভাবে আসছে যে অলরেডি ডাটা কালেকশন হয়ে গিয়েছে এবং আপনি জানতে পেরেছেন। কিন্তু যদি এমন হয় যে আপনার সেই রিসার্চ আপনি এখনো করেন নাই, এটা প্রপোজাল, এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে একটা প্রপোজাল আকারে দিয়েছেন যে আমি এভাবে করব, তাহলে আপনার ফাইন্ডিংসটা কি? ফাইন্ডিংসটা হচ্ছে আপনার এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড রেজাল্টটা কেমন হবে? যে এই রিসার্চ করার ফলে আমরা আসলে জানতে পারবো যে এই লোকাল কমিউনিটি যদি ইন্ডিকেটর ব্যবহার করে নিজেরটা নিচে, সেটা কি আদৌ টপ ডাউন অ্যাপ্রোচের চেয়ে ভালো হবে নাকি খারাপ হবে, আমরা এটা জানতে পারবো। তখন আপনি জানেন না যে ভালো হবে না খারাপ হবে, তখন আপনি বলতে পারেন যে আমরা এটা কি টপ ডাউন অ্যাপ্রোচের চেয়ে বেটার নাকি বেটার না, এইটা আমরা জানতে পারবো। তার মানে বেটার হইলে আপনি বেটারও লিখবেন, বেটার না হলে বেটার লিখবেন না। ক্লিয়ার? এখন এই যে ইমপ্লিকেশন বা সিগনিফিকেন্স, বা এখানে যেটা থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, এই জিনিসটাই হচ্ছে একটা রিসার্চকে সাধারণ কোনো পত্রিকার আর্টিকেল থেকে ডিফারেন্ট করে ফেলে। আমরা কেন একটা রিসার্চের প্রবলেম আইডেন্টিফাই করলাম, কেন আমরা অবজেক্টিভ সেট করলাম এবং মেথোডোলজি ঠিক করে আমরা ডাটা কালেকশন করলাম, ফাইন্ডিংস লিখলাম কেন? এই যে একটা থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন করার জন্য। একাডেমিক রিসার্চে সবসময় একটা থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন করতে হবে। থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন মানে আপনাকে একটা নলেজ ক্রিয়েট করতে হবে। লিটারেচার, আমরা যে লিটারেচার রিভিউ করি, লিটারেচার রিভিউ মানে হচ্ছে আমরা অন্য অন্য মানুষ যে নলেজ তৈরি করেছে সেটা আমরা পড়ি, পড়ে আমরা নতুন নলেজ তৈরি করার চেষ্টা করি। এই যে আপনি ফাইন্ডিংসটা পেয়েছেন টোটাল রিসার্চের মাধ্যমে, এইখান থেকে আহ, কি নলেজটা আমরা পেলাম, যেটা আগের যে লিটার আমরা পড়ে এসেছি লিটারেচার রিভিউতে, সেটার সাথে আপনি কতটুকু অ্যাড করতেছেন নতুন নলেজ। যে আমরা এটুকু পর্যন্ত জানতাম, আমি এই জিনিসটা নতুন অ্যাড করেছি। অথবা আপনি নতুন কিছু পান নাই। খুব স্বাভাবিক যে সাধারণত আমরা নতুন কিছু পাওয়া খুব টাফ। পৃথিবীতে এত বেশি রিসার্চ হয় যে অলরেডি সব আমি না জানলেও অন্য ইন্ডিয়াতে হয়তো অন্য কেউ করেছে, আমেরিকাতে, পেরুতে বা অন্য কোনো ইউরোপের কোনো দেশে সিমিলার রিসার্চ করে এই জিনিসগুলো অলরেডি মানুষ জানে। আমারও সেম ফাইন্ডিংস আসছে। তো তখন অন্তত আমি এটা বলবো যে হ্যাঁ, অন্য মানুষ যেটা যেটা জানে আমিও সেটা সেটা পেয়েছি। তাহলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনে আমরা দুইটা জিনিস খেয়াল করব। একাডেমিক রিসার্চের মূল কন্ট্রিবিউশন হচ্ছে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, যে আপনি একটা নলেজ ক্রিয়েট করেছেন, যে ফাইন্ডিংস থেকে আমরা বুঝলাম যে ইন্ডিকেটর কমিউনিটি বেসড যদি হয়, কমিউনিটি যদি নিজের ইন্ডিকেটর ইউজ করে সেটা ইফেক্টিভ। এই কথা আগে আরো 10 জন বলেছে। আমেরিকাতে একজন বলেছে, নিউজিল্যান্ডে একজন বলেছে। কিভাবে বলেছে? তাদের রিসার্চ থেকে। তা আপনি সেই রিসার্চগুলোর সাথে আপনাকে লিঙ্ক করাবেন যে এই এই জিনিসগুলো ওদের সাথে মিলেছে। আবার দু একটা জিনিস হয়তো মিলে নাই, এই জিনিসগুলো মিলে নাই, তাহলে আপনি গ্লোবাল নলেজ যে বডি,
সেইখানে আপনার যে রিসার্চ থেকে দুইটা একটা ছোট্ট একটা ফাইন্ডিংস এটা আপনি ওই নলেজের সাথে অ্যাড করে দিলেন। এটাই হচ্ছে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন। এটার সাথে আমরা নতুন আরেকটা জিনিস, এটা নতুন না, এটা পুরনোই, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, এই জিনিসটা সেকেন্ডারি। প্র্যাকটিকেশন মানে হ্যাঁ আমি নলেজ তৈরি করেছি, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য আসলে কারো কোনো কাজে লাগবে কিনা। হ্যাঁ, আমার এই নলেজ আমি যেটা ক্রিয়েট করলাম সেটা তো খালি নলেজ বইতে ছাপা হবে, মানুষ পড়বে, জ্ঞান হবে, ছাত্ররা জানবে, শুধু এটা না। এই জিনিসটা আমার এই রিসার্চটা থেকে যদি গভর্নমেন্ট, পলিসি মেকার বা লোকাল কমিউনিটি বা ট্যুরিজম ব্যবসায়ীরা তারা এখান থেকে ইনসাইট পাবে, এবং এই ইনসাইট থেকে তারা জানতে পারলো যে আসলে কমিউনিটি নিজেই যদি ইন্ডিকেটর ইউজ করে তাহলে সেটা ভালো। তাহলে সরকার এই ধরনের উদ্যোগ নিতে পারে যে হ্যাঁ তাহলে আমরা কমিউনিটিকে এম্পাওয়ার করব, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করব, যাতে করে তারা কমিউনিটি যাতে নিজেই ইন্ডিকেটর ব্যবহার করতে পারে। বা লোকাল কমিউনিটি নিজেই চিন্তা করলো আচ্ছা তার মানে আমরা যদি নিজেরাই ইন্ডিকেটর ইউজ করি সেটা বেটার। তো তখন তারা নিজেরাই ধরেন আম, আমাদের হেল্প নিয়ে তারা ইন্ডিকেটর সিস্টেম চালু করলো। অথবা কোনো এনজিও, ডোনার, বাইরের কেউ, ব্যবসায়ী, কেউ এই নলেজটা নিয়ে তার নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে সত্যিকারের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাইলো। এই দুইটা জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে যে আমার এই নলেজ, আমার এই রিসার্চ থেকে নলেজ এইটুকু হচ্ছে নলেজ হবে। এবং সেম জিনিস কেউ যদি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চায়, গভর্নমেন্ট, এনজিও, ডোনার্স, লোকাল কমিউনিটি, হোটেল মালিক, তারাও এইখান থেকে ইনসাইট পাবে, সেটা তাদের ভালো ডিসিশন মেকিং এ সাহায্য করবে। যেমন এখানে এক্সাম্পল আসছে যে দি ফাইন্ডিংস কন্ট্রিবিউট টু আওয়ার লিমিটেড নলেজ অন কমিউনিটি লেড ইন্ডিকেটরস। প্রথম অংশটা থিওরিটিক্যাল কন্ট্রিবিউশনের কথা বলতেছে, যে আমাদের যে লিমিটেড নলেজ মানে লিটারেচার সেইখানে কন্ট্রিবিউট করবে। অ্যান্ড অফার প্র্যাকটিক্যাল গাইডেন্স ফর পলিসি মেকারস অ্যান্ড আদার স্টেক হোল্ডার। এবং পলিসি মেকার এবং আদার অন্য স্টেক হোল্ডারদের জন্য এটা একটা প্র্যাকটিক্যাল গাইডেন্স দিবে, যাতে করে তারা এটা ব্যবহার করতে পারে। ওকে। শেষে কিওয়ার্ড, কিওয়ার্ড এটার অ্যাবস্ট্রাক্টের পার্ট না, কিন্তু অ্যাবস্ট্রাক্টের মানে ইট 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 কামস আফটার অ্যাবস্ট্রাক্ট। কিওয়ার্ডটাও আপনাদেরকে অনেক সময় চাইতে পারে, অ্যাবস্ট্রাক্ট যখন চায় তখন কিওয়ার্ড সহ চাইতে পারে, না চাইলেও আপনারা দিয়ে দিবেন। সাধারণত যদি চায় ওরা বলে দিবে যে 4টা থেকে 5টা বা 5টা থেকে 6টা। কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার এই যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে যেসব কথা বলেছেন এখান থেকে কিওয়ার্ড গুলো আপনাকে নিতে হবে। কিওয়ার্ড যেমন আমার এই এক্সাম্পলের ক্ষেত্রে কোস্টাল ট্যুরিজম, ইন্ডিকেটর সিস্টেম, লোকাল কমিউনিটি, বাংলাদেশ, সাস্টেনেবল ট্যুরিজম। এবং এই কথাগুলো যখন সিলেক্ট করবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন, একে তো এগুলো কিওয়ার্ড যেটা আপনার এই জিনিসগুলার মানে মূল শব্দ, এট দ্য সেম টাইম এগুলো হইতে হবে মানে ভিজিবল এবং সার্চেবল। কারণ আপনার এই লেখাটা আপনি যখন পাবলিশ করবেন, পৃথিবীর মানুষ যারা রিসার্চার তারা নলেজ সার্চ করে কম্পিউটারে, তারা বুলিয়ান দিয়ে ইউজ করে, কিওয়ার্ড দিয়ে সার্চ করে। আপনার কিওয়ার্ডগুলো যদি কমন কিওয়ার্ড তাহলে আপনার আহ, ওই সার্চে আপনার আর্টিকেল চলে আসবে। কিন্তু আপনি যদি কিওয়ার্ড দেন হচ্ছে খুব আনকমন শব্দ, তাহলে আপনার আর্টিকেলটা সামনের দিকে আসবে না। কিওয়ার্ড খোঁজার জন্য এই জন্য ভালো কিওয়ার্ড দিতে হয় যেটা ভিজিবল হয় এবং সার্চ করলে যেগুলো খুব ক্লিয়ারলি চলে আসে। এইটুকুই আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, ফ্লোর ইজ ইয়োর, আপনারা প্রশ্ন করতে পারেন। আহ, স্যার, এর আমার আগে, একটা কোশ্চেন ছিল। ইয়েস, আমি প্রশ্নটা নেওয়ার আগে আপনাদের কি কি আরেকটা এক্সাম্পল দেখাবো। জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা কি আমার দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এইটা আমার নিজেরই একটা আর্টিকেল। এইটার টাইটেল দেখেন, সেটা হচ্ছে রেজিলিয়েন্স স্ট্র্যাটেজিস অফ ট্যুর অপারেটরস ডিউরিং দি আনসার্টেনটি অফ কোভিড-19, এভিডেন্স ফ্রম বাংলাদেশ। মানে এই কোভিড-19-এর সময় যে আনসার্টেনটি দেখা গিয়েছিল, তখন বাংলাদেশের ট্যুর অপারেটররা কি ধরনের স্ট্র্যাটেজি নিয়েছিল সার্ভাইভ করার জন্য, রিজিলিয়েন্স, রিজিলিয়েন্স স্ট্র্যাটেজি, কি ধরনের স্ট্র্যাটেজি দিয়ে তারা এই কয়টা দিন সার্ভাইভ করেছিল। এইখানে দেখেন এই জার্নালটাতে, ট্যুরিজম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জার্নালটায় অ্যাবস্ট্রাক্টের ওয়ার্ড লিমিট 250, 150।
এক এক জার্নালে, কোনো জার্নালে 300 থাকে, কোনো জার্নালে 200 থাকে, এটাতে 150। তো 150 হওয়ার কারণে আমি এটাতে এই যে আমি যেগুলো বললাম প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে। কিন্তু যেখানে বলেছি 2 লাইন লেখার কথা, সেখানে আমি 2 লাইনের জায়গায় 1 লাইন লিখেছি, কিন্তু 1 লাইনের মধ্যে আমি 2 লাইনের কথা লিখে ফেলেছি। যেমন প্রথম সেন্টেন্সটা দেখেন, আমি পড়ি। এখানে বলা হচ্ছে, সিন্স দি আউটব্রেক অফ কোভিড-19 প্যান্ডেমিক, tour operators has been going through uncertain times as they depend directly on supply side, যেমন এয়ারলাইন্স, হোটেলস। এখানে দেখেন কনটেক্সট বলা হইতেছে যে কোভিড-19 প্যান্ডেমিকের শুরু থেকে ট্যুর অপারেটররা আনসার্টেন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন? কারণ তারা হচ্ছে সাপ্লাই সাইডের উপরও নির্ভর করে, ডিমান্ড সাইডের উপরও নির্ভর করে। তার মানে আমি কনটেক্সট বুঝাই ফেলছি না, যে এরকম একটা সিচুয়েশন যাচ্ছে। এবং এর মধ্যে কি বলছে, যে অফ ট্যুরিজম অ্যাজ অন দি ডেস্টিনেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, এবং ডেস্টিনেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন ডিএমও তাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তের উপরও নির্ভর করে। এখানে আমি কিন্তু আহ, কি বলে কনটেক্সট বুঝাই ফেলছি, প্রবলেমটাও বলে ফেলছি যে এখানে তাদের একটা আনসার্টেনটি আছে। তা আনসার্টেনটিটা তাহলে কিভাবে দূর হবে? দিস স্টাডি এক্সপ্লোরস, এখানে অবজেক্টিভ বলে ফেলতেছি, দিস স্টাডি এক্সপ্লোরস রেজিলিয়েন্স স্ট্র্যাটেজিস মেড বাই ট্যুর অপারেটরস ইন বাংলাদেশ দ্যাট আলটিমেটলি হেল্পড দেম সার্ভাইভ থ্রু দি কোভিড-19 প্যান্ডেমিক। এই স্টাডিতে আমরা দেখব বা দেখেছি, এটা তো আমার রিসার্চ হয়ে গিয়েছে, এর জন্য আমি লিখেছি, আমরা দেখেছি যে ট্যুর অপারেটররা কি কি ধরনের স্ট্র্যাটেজি তৈরি করেছে যেটা তাদেরকে এই খারাপ সময়টাতে সার্ভাইভ করতে হেল্প করেছে। তাহলে আমার অবজেক্টিভ শেষ। তৃতীয় লাইন দেখেন, মেথড, ড্রয়িং অন কোয়ালিটেটিভ সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আমি বলে দিলাম যে কোয়ালিটেটিভ রিসার্চ, এর মধ্যে কি করা হয়েছে? সেমি স্ট্রাকচার ইন্টারভিউ করা হয়েছে। কার সাথে? 25 জন ট্যুর অপারেটরের সাথে। এই সেন্টেন্সের মধ্যে ফাইন্ডিংস বলে দিছি। আবার দেখেন, ড্রয়িং অন কোয়ালিটেটিভ সেমি স্ট্রাকচার ইন্টারভিউ উইথ 25 অপারেটরস, ট্যুর অপারেটরস, 25 জন ট্যুর অপারেটরের সাথে ইন্টারভিউ করার মাধ্যমে আমরা পেয়েছি, মানে 1 লাইনের মধ্যে আমি মেথড এবং ফাইন্ডিংস বলে দিচ্ছি। আমরা পেয়েছি, ফাইন্ডিংস শো অফ দি স্টাডি শো দ্যাট রেজিলিয়েন্স বিল্ডিং ডিপেন্ডস নট অনলি অন স্ট্র্যাটেজিস অফ ট্যুর অপারেটরস বাট অলসো অন সাপোর্টস ফ্রম এক্সটার্নাল এজেন্সিস। মানে রেজিলিয়েন্স নিজেদের স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে না, শুধু নিজেরা স্ট্র্যাটেজি বানালেই হবে না, এরা বাইরের যে কিছু এক্সটার্নাল এজেন্সি তাদের কাছ থেকে সাপোর্ট যদি পায়, তাইলেও তারা এই দুইটা মিলায় তারা সার্ভাইভ করতে পারছিল, শুধু নিজেদের স্ট্র্যাটেজির উপরে না। তাহলে আমি কিন্তু মূল ফাইন্ডিংস এখানে বলে ফেলছি যে শুধু রেজিলিয়েন্স দিয়ে হয় নাই কাজ, এরা বাইরের সাপোর্টও দরকার পড়েছিল। দিস স্টাডি ফার্দার শোজ দ্যাট, মানে আমি ওই ফাইন্ডিংসটা 2 সেন্টেন্সে বলতেছি, আরেক সেন্টেন্সে লিখতেছি আবার, কারণ ফাইন্ডিংস বেশি ছিল হয়তো। দি স্টাডি ফার্দার shows that a multi-dimensional understanding of resilience strategies is essential in tourism research and proposes that the resilience building of tour operators can be conceptualized as a three-dimensional mechanism। 3 ডাইমেনশনাল মেকানিজমের একটা ফাইন্ডিংস আমার কাছে আসছে, এবং এটা থিওরিতে যে হিট করতেছে, এটা বলা হইতেছে এখানে যে একটা 3 ডাইমেনশনাল মেকানিজম আমরা তৈরি করেছি। মানে এটা আমরা থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, যে এটা একটা নলেজ, যে একটা জিনিস 3টা ডাইমেনশনে চিন্তা করতে হবে, ইনক্লুডিং ইনেট রেজিলিয়েন্স, ইন্টারনালি ইনডিউসড রেজিলিয়েন্স অ্যান্ড এক্সটার্নালি ইনডিউসড রেজিলিয়েন্স। 3টা ডাইমেনশন নিয়ে চিন্তা করতে হবে, 3টার কথা বলে দিছি। তার মানে আমি এখানে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন বলে দিছি যে একটা 3 ডাইমেনশনাল মডেল আমরা নলেজ হিসেবে ডেভেলপ করেছি। শেষের লাইন কি আসছে? দি স্টাডি উড ফ্যাসিলিটেট ইমপ্রুভড রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি and informed policy making to better address uncertainties during and after a major crisis for tour operators. Practical implication, যে এই স্টাডি হচ্ছে ভালো রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি, মানে ইমপ্রুভড রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি এবং পলিসি মেকিং, ভালো পলিসি মেকিং এ হেল্প করবে। কিওয়ার্ডস দেখেন, কিওয়ার্ডের মধ্যে আসছে ট্যুরিজম, ট্যুর অপারেটরস, কোভিড-19 প্যান্ডেমিক, আনসার্টেনটি, রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি, বাংলাদেশ। ওকে, ঠিক আছে, এবার আপনারা তাহলে প্রশ্ন করেন।
স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার ওয়ালাইকুম একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে, আপনি বলছেন যে যদি আমার রিসার্চের পর আমি যে ফাইন্ডিংসটা পাই ওইটা যদি অন্য রিসার্চে থাকে সেটার সাথে অ্যালাইন করার জন্য। হুম হ্যাঁ, আমি যদি আমার যে ফাইন্ডিংসটা পাইছি ওইটা অন্য রিসার্চে আছে, বাট আমার এটা জানতাম না, আমি এটা জানতাম না, হুম সেক্ষেত্রে আমার পাবলিকেশন বা পাবলিশ করতে গেলে কি কোনো সমস্যার সম্মুখীন হব? আম, এটা একটা ভালো প্রশ্ন। আহ, আপনি যখন লিটারেচার রিভিউ করবেন তখনও তো আপনি জি স্যার। রিসার্চ করেন নাই, তখনও তো আপনার ফাইন্ডিংস আসে নাই, তাই না? জি স্যার। জি তো স্যার। আপনি হয়তো জানেন না যে এইটা কোথাও আছে, কিন্তু যখন হ্যাঁ। আপনার ফাইন্ডিংস আসা শুরু হয়েছে, ফাইন্ডিংস লেখার পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ, এই ফাইন্ডিংসটা আমি লিটারেচার রিভিউ যখন করেছি তখন এটা এই ধরনের কিছু আমি পাই নাই, কিন্তু আপনার লিটারেচারে আপনার ফাইন্ডিংস থেকে এই জিনিসটা, এই দুইটা তিনটা পয়েন্ট আসছে যেটা আপনি লিটারেচার রিভিউর সময় আপনি কোথাও পড়েন নাই। এখন যখন পেয়েছেন এই জিনিসটা, আপনাকে তখন সার্চ করতে হবে আবার যে এই জিনিসটা যে আমি পাইলাম, এইটা কি আমিই পাইলাম, আর কেউ কি আগে কখনো পাই নাই? এই জিনিসটা আপনি আবার সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে হয়তো কিছু আর্টিকেল পাবেন যারা এই নিয়ে অলরেডি কথা বলেছে। তখন ওই তাদের ওই আহ, লেখার সাথে আপনার ফাইন্ডিংসটা আপনি মেলানোর চেষ্টা করবেন। আর বাই চান্স যদি এমন হয় যে আপনি এই ধরনের কোনো আর্টিকেল পানই নাই, পরেও পান নাই, খোঁজের পরেও, তাহলে দুইটা ঘটনার চান্স আছে। এক হচ্ছে আসলেই কোথাও নাই, দুই হচ্ছে আছে কিন্তু আপনি খুঁজে পান নাই। যদি আপনি জি স্যার। খুঁজে না পেয়ে থাকেন, তখন আপনি যখন এটা কোথাও সাবমিট করবেন জার্নালে, আমি বড় জার্নালের কথা বলতেছি, বাংলাদেশের না, আপনি স্কোপাস Q1 Q2 জার্নালে যদি দেন, ওইখানকার এডিটর এবং ওইখানকার যারা রিভিউয়ার, যারা রিভিউয়াররা হবে সাবজেক্ট এক্সপার্ট। ধরেন আপনি হিল মাউন্টেন ট্যুরিজম নিয়ে কাজ করেন এবং ওইটা নিয়ে আপনি লিখছেন, এমন একজনের কাছে আপনার, এমন একজন না, এমন কমপক্ষে দুইজন থেকে তিনজনের কাছে এই আর্টিকেলটা রিভিউতে যাবে। আপনি যদি এটা ক্লেম করেন যে এটা আপনি পেয়েছেন কিন্তু অন্য কোথাও আপনি পান নাই, সে রিভিউয়াররা ইজিলি ধরে ফেলতে পারবে, কারণ তার এত পড়ালেখা থাকে। আপনি যদি বলেনও যে এটা নতুন পেয়েছেন, সে কিন্তু যদি তার নলেজের মধ্যে থাকে, এই তিনজন ইনক্লুডিং এডিটর, এডিটরের মধ্যে আবার একজন থাকে, দুইজন থাকে, সাব এডিটর থাকে, কেউ না কেউ আপনাকে গাইড করবে, যে আপনাকে মানে বকা দিবে না, আপনাকে বলবে না যে তুমি এটা কি লিখছো, আপনাকে বলবে যে ইউ নিড টু রাইট দিস 5 আর্টিকেলস, যেখানে এই জিনিসটা ওরাও অ্যাড্রেস করছে। এবং যদি আপনার ওভারঅল লেখা ভালো হয়, তারা আপনাকে ওইটা গাইড করবে যে তুমি এই যেখানে এই ক্লেমটা করছো, এই এই ধরনের রিসার্চ কিন্তু আগেও হয়েছে, এদের আর্টিকেলটা পড়া তারপর তুমি রিভাইজ করে পাঠাও, মানে তখন আপনার সুযোগ আছে। কিন্তু তার জি। আগেই আপনি নিজে সার্চ করবেন যে ফাইন্ডিংসটা আপনি লিটারেচারের সাথে মিলাতে পারেন নাই, সেটা আপনার ফাইন্ডিংসে আসছে, সেটা আপনি আগে নিজে সার্চ করে দেখবেন কেউ পাবলিশ করে রাখছে কিনা। বলেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা হচ্ছে, আমরা যে কিওয়ার্ড দিই ওইখানে স্যার আমি শুনছিলাম হচ্ছে টাইটেলে যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলো নাকি কিওয়ার্ডে দেওয়া যাবে না। আসলে কি এটা স্যার ওটা ঠিক সঠিক নাকি আমার না, এটা জানার সঠিক, মধ্যে ভুল ছিল? এটা সঠিক না। টাইটেলের মধ্যে যেটা আছে সেটা আপনি কিওয়ার্ড দিতে পারেন, তবে হুম। আপনার যখন আপনার আর্টিকেলটা যখন সার্চ, কেউ যদি সার্চ দেয়, সে তো আর আপনার আর্টিকেলের নামও জানে না, কিওয়ার্ডও জানে না, সে কিছু কমন ওয়ার্ড দিয়ে, ধরেন সে কোভিড-19 নিয়ে কাজ করতেছে, তাহলে সে কোভিড-19, সাস্টেনেবল ট্যুরিজম, মাউন্টেন ট্যুরিজম এইভাবে সার্চ দিবে। তো এখন সাধারণত সার্চ দিলে টাইটেলের মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলোও ক্যাচ করে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলোও ক্যাচ করে, কিওয়ার্ডের গুলোও ক্যাচ করে। তো সাধারণত যেহেতু আপনি টাইটেলের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো তো এমনিই ক্যাচ হবে সার্চ দিলে, তাহলে সেই কথাটা যদি আপনি কিওয়ার্ডে আবার দেন, তাহলে ওই ওই কথা সার্চে কিন্তু আপনার কিওয়ার্ড ওই কি বলে টাইটেল থেকেই সে ধরতে পারতো। তা আপনি তাইলে কি করবেন যে কিওয়ার্ডে অন্য কিছু ওয়ার্ড দেন, তাহলে আপনার ইয়াটা বাড়লো, রেঞ্জটা বাড়লো। আপনি কথা বুঝতে পারছেন? ধরেন আপনার টাইটেলের মধ্যে সাস্টেনেবিলিটি শব্দটা ছিল, এখন আপনি, কেউ যদি সার্চ দেয় সাস্টেনেবিলিটি, আপনার টাইটেল দিয়েই ও আপনাকে পেয়ে যাবে। টাইটেল, আপনাকে সার্চ ইঞ্জিন আপনার টাইটেল দেখেই ওইটা আপনার ওই ওর সার্চের সামনে দিবে। এখন তাইলে আপনি সাস্টেনেবিলিটি শব্দটা যদি আবার যদি কিওয়ার্ডে দেন, তাহলে তো আপনি একটা কিওয়ার্ড নষ্ট করলেন। তো সেই ক্ষেত্রে আপনি সাস্টেনেবিলিটি না দিয়ে অন্য কোনো শব্দ দিতে পারেন। উম, তাহলে কি হলো, মানে রিপিট না করা ভালো।
এটাই হচ্ছে আপনাকে বলছি, কিন্তু আপনি ওখান থেকে করতে পারবেন না এমন কিছু না। আর একটা ধরেন থ্যাংক ধরেন ইউ আপনার স্যার। আপনার টাইটেলের মধ্যে লেখা ছিল যে স্টাডি অফ চিটাগং হিল ট্রাক্টস ইন বাংলাদেশ। তো টাইটেলের মধ্যে বাংলাদেশ শব্দটা আছে, এখন আপনি আবার কিওয়ার্ডে বাংলাদেশ শব্দটা না দিলেও হয়, কেননা না ওই যে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে কিওয়ার্ড, এই যেখানেই থাকুক একটা থাকলেই তো সে টান দিবে। এইটার জন্য বলা হয়েছে আর কি হয়তো। আসসালামু আলাইকুম ভাই, আমার এখানে কারেন্ট চলে গেছে আর কি, যার কারণে আমারটাতে লগ আউট হয়ে গেছি। নেটও কিনতে পারতেছি না কি, আজকে ফোনে টেকনিক্যাল প্রবলেম, আমি ফাহিম স্যারের এটা দিয়ে জয়েন করছি আর কি, একসঙ্গে এক ওকে, জায়গায় আছি। এখন কি তাহলে ইয়ে চলে যাবে নাকি, তোমার ইয়ে চলে যাবে, মিটিং বন্ধ হয়ে যাবে? না না, হোস্ট তো আপনি আছেন, আমারটা তো বেশ অনেকক্ষণ আগে আমি হচ্ছে হলো চলে গেছে আর কি, বিদ্যুৎ চলে গেছে এখানে। তো চ্যালেঞ্জ, হ্যাঁ। যাক, শুক্রিয়া যে হচ্ছে মানে টেকনিক্যালি আপনার ওটাতে আপনাকে অটোমেটিক হোস্ট করে দিছে, এটা না আমি টেনশনে ছিলাম যে এখানে কেউ ঢুকতে পারতেছিলাম না এবং কাউকে কারোর কাছ থেকে অ্যাডও হচ্ছিল না। আচ্ছা, আমি আমি সরাসরি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এখন হচ্ছে ডিপসিক চ্যাট জিপিটির যুগ। তো আমরা হুম। মানে শর্টকাটে কিভাবে হচ্ছে এমন ভাবে চ্যাট জিপিটি কে প্রম্পট দিতে পারি যাতে আমাকে অন্তত মানে চ্যাট জিপিটি আমাকে ক্লিয়ার একটা কনসেপ্ট দেয়, কোন একটা টপিক দিয়ে আমি অ্যাবস্ট্রাক্টটা রেডি করে দিবে, সেটা আমি হয়তো পরে হিউম্যানাইজ করে নিব, কারণ আমরা নর্মালি আমাদের হাতে খুব সময় কম। তো এরকম আমাদের শর্টকাট স্ট্র্যাটেজি শেখাই দেন আমার বাচ্চারা, হয়তো হচ্ছে মানে ডিপলি ওরা হয়তো ওইভাবেই করবে না, ওদেরকে আগে একটু শর্টলি কিভাবে চ্যাট জিপিটি কে কমান্ড দিয়ে সেটাকে পরে ওরা হিউম্যানাইজ করে নিবে, বাট ওইটাতে যেন একটা ক্লিয়ার কনসেপ্ট আসে, বা কোনো একটা টেমপ্লেট ওরা যদি হচ্ছে চ্যাট জিপিটি কে দিয়ে রিড করায় ওই রকমই একটা কোনো কিছু দিতে বলে টপিক, তার নিজের টপিক অনুযায়ী, সেরকম কোনো স্ট্র্যাটেজি থাকলে মনে হয় সেটা দেওয়াই ভালো হয়, কারণ আমাদের বাচ্চারা এখনকার যুগে ওরা অনেক অ্যাডভান্স, বা বেশি করে শর্টকাটে সবকিছু দেখতে চায়, লং ভিডিও দেখতে চায় না, শর্ট রিল 2-3 সেকেন্ডের সবকিছু এরকমই প্রিফার করে। তো এরকম কোনো স্ট্র্যাটেজি যদি আমাদের থাকে সেটা একটু কাইন্ডলি দিবেন, তাহলে মনে হয় আমাদের জন্য বেটার হয় আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আমার নিজের অপারগতা প্রকাশ করতেছি, কারণ আমি চ্যাট জিপিটি ইউজ করি, কিন্তু এই ব্যাপারে এক্সপার্ট না। কারণ আমরা ওই যে 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 পদ্ধতিটা বললাম, যে লাইন বাই লাইন আমরা এইভাবে লিখে 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 করি। তো আমার মনে হয় এখানে আমার এক ছাত্র আছে, আকিব জাবের অনেক। আকিব, আপনি কি এই ব্যাপারে কোনো আমাদেরকে ছাত্রদেরকে কোনো টিপস দিতে পারেন কিনা? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমিও স্যার হলো চ্যাট জিপিটি ইউজ করি, কিন্তু স্যার খুব যে বেশি স্যার এরকম না। আমি স্যার যেটা করি, স্যার ধরেন স্যার আমি কাজ করবো স্যার হলো মাউন্টেন, যারা হিলে স্যার, রাঙামাটিতে ধরেন স্যার যারা আদিবাসী আছে বা যারা লোকাল পিপল আছে আর কি, তো তারা তারা ট্যুরিজমকে কিভাবে দেখে বা ট্যুরিজমে তারা ইনভলভ কিনা। তো স্যার ফার্স্টে আমি স্যার যেটা করতে পারি, মানে স্টুডেন্ট যেটা করতে পারে, যে তারা একটা ফার্স্টে একটা কনসেপ্ট দাঁড় করালো, মানে তারা আর কি নিজেরা চিন্তা করলো আর কি, ফার্স্টে একটা কনসেপচুয়াল দাঁড় করালো আর কি। তো এটার পরে সে যেটা করতে পারে, সেই কনসেপ্টটা নিয়ে সে চ্যাট জিপিটি একটা অপশন আছে স্যার, ডিপ সার্চ। তো স্যার ডিপ সার্চে গিয়ে সে যে ওই কনসেপ্টটা লিখবে ফার্স্টে, লিখে সে বলতে পারবে এই রিলেটেড কোনো কাজ হয়েছে কিনা আগে, বা কাজ যদি হয়ে থাকে তাহলে কি কি হয়েছে, এবং যদি কাজ না হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে রিসার্চ গ্যাপ কি থাকতে পারে। তো স্যার হলো তখন আর কি চ্যাট জিপিটি ডিপ সার্চ যেটা করবে, ও ডিপ সার্চ যেটা করে সেটা হলো পুরা ইন্টারনেটে আর কি, ওসিন্ট মানে অনলাইনে যেগুলো স্যার পাওয়া যায় ওপেন সোর্স, সেটা স্যার ও বের করবে। যত স্যার আর্টিকেল আছে, Q1 হোক Q2, হ্যাঁ সেগুলো স্যার ও বের করলো, বের করে ওখান থেকে আইডিয়া নিয়ে স্যার আমি একটা টপিক আগে ফার্স্টে দাঁড় করালাম, যে ঠিক আছে এই রিলেটেড কাজ হয় নাই, আমি তাহলে এই রিলেটেড কাজ করব। এরপর স্যার যেটা স্যার আরেকজন ফাইম স্যার যিনি বললেন আর কি, যে অ্যাবস্ট্রাক্টে কি লিখবো, তখন আমি ওই টপিকটা নিয়ে আমি চ্যাট জিপিটি যদি বলি যে এই ফরম্যাট স্যার যেটা একটু আগে দেখালেন স্যার, যে ফার্স্টে কনটেক্সট, এরপরে স্যার হলো ইন্ট্রোডাকশন, তারপর লিমিটেশন বা মেথোডোলজি, তারপর ফাইন্ডিংস, হ্যাঁ স্যার এইগুলা আমি ওদের একটা ফরম্যাট দিয়ে দিব ওকে চ্যাট জিপিটিকে, তখন আর কি আমাকে ওটার সাথে রিলেট করে আমাকে একটা স্যার কনটেক্সট দাঁড় করে দিতে পারে আর কি। কিন্তু তাও স্যার যেটা সবচেয়ে স্যার ভালো হয় যে নিজে অ্যাবস্ট্রাক্ট তো স্যার খুবই ছোট স্যার, 150 থেকে 250 ওয়ার্ড। তো সেক্ষেত্রে স্যার নিজে লিখলে জিনিসটা আরো স্যার সুন্দর হবে আর কি। আইডিয়া নিতে পারি, কিন্তু আসলে আলটিমেটলি নিজে লেখা বেটার সবচেয়ে। হ্যাঁ, আমি সেটাই তো বলছি স্যার যে আইডিয়াটা আসলে আমাদের জেনারেট করার জন্য মানে সামনে দিলেও ওরা সেটাকে মানে সেটাকে নিজেদের মতো মডিফাই করে নেওয়া বা প্যারাফ্রেজ করা বা নিজের আইডিয়াটাকে ওইভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে আশা করি। মানে মোটামুটি আমি ধারণাটা আমি এইভাবে মোটামুটি কাজ করি, কারণ লাইন বাই লাইন আসলে আমাদের জন্য আসলে এখন ডিফিকাল্ট। যে আমরা তো অ্যাবস্ট্রাক্ট ওইভাবে করা হয় না,
মোটামুটি রিসার্চ প্রজেক্ট গুলোতে বেশ সময় দিতে হয়। তো চ্যাট জিপিটি যেটা দেয় আসলে ওটা আমাদের মন মতো হয় না, তখন আমরা ওটাকে আবার আমাদের নিজেদের মতো করে মডিফাই করে নিই। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের কনসেপ্টটা যে ও মোটামুটি দিয়ে দেয়, তখন ওইটার উপরে আমরা কাজ করতে সুবিধা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি কোনো কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। আমরা যে স্যার আমাদের বিবিএ বা এমবিএ তে যে থিসিস গুলো করি, সেই থিসিসের যে অ্যাবস্ট্রাক্ট হয় সেটা নর্মালি এই সাইজের, আমাদের একটা পেপার বা পাবলিশ করতে গেলে যে সাইজ হয় এর চেয়ে একটু ব্রড হয়। তো আমরা যখন কোথাও অ্যাবস্ট্রাক্ট সাবমিট করব, সেক্ষেত্রে ওই ব্রড অ্যাবস্ট্রাক্টটা সাবমিট করে দেবো না আরো প্রিসাইজ করে আমাকে আনতে হবে আর কি? আপনারা যখন আর্টিকেল, সাধারণত জার্নালে, কোনো জার্নালে যদি আপনি সাবমিট করতে যান, সেই জার্নালের একটা গাইডলাইন লেখা থাকে। সেই গাইডলাইনে যাবেন, অথর্স গাইডলাইন। সেখানে বলা থাকে যে টোটাল আর্টিকেলটার সাইজ কত হবে, 7,000 ওয়ার্ড নাকি 7,000 থেকে 10,000 ওয়ার্ড। এবং অ্যাবস্ট্রাক্টের একটা সাইজ বলা থাকে যে আমাদের এই জার্নালে 150 ওয়ার্ডের আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট হয়, বা 200 বা 300। সেই অনুযায়ী আপনাকে আর্টিকেল লিখ, সরি, অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। এবং কোনো কোনো জার্নাল বলে যে আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট। আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা আমি দেখাইলাম, এটাতে কোনো তো ইন্ট্রোডাকশন মানে লেখা মানে এরকম না, একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা। আনস্ট্রাকচার্ড। কোনো কোনো জার্নালে বলে স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট দেওয়ার জন্য। যেমন যে সাধারণত সেইজ পাবলিশার এবং হচ্ছে এলসভিয়ার, এদের বলে যে স্ট্রাকচার্ড, বা এমআরএলসও দেখি যে এখানে অ্যাবস্ট্রাক্টের মধ্যে ইন্ট্রোডাকশন থাকবে, অবজেক্টিভ লেখা থাকবে, মেথোডোলজি লেখা থাকবে। তো এইভাবে যদি ওই আর্টিকেল, ওই জার্নালের যদি অথর গাইডলাইনে লেখা থাকে, আপনাকে ওইটার সাথে কমপ্লাই করতে হবে। তো প্রথমে আমাদের অ্যাবস্ট্রাক্ট আমরা কাকে জমা দিচ্ছি সেটা আমাদের দেখতে হবে। যেমন আপনারা যদি এখন আমাদের রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ট্যুরিজম কনফারেন্স, সেখানে যদি দিতে যান, ওইখানে ওদের লেখা থাকবে, ওদের ওইখানে লেখা আছে অলরেডি যে 150 ওয়ার্ডের আনস্ট্রাকচার্ড আপনাকে এভাবে সাজাইতে হবে। আমরা যখন থিসিসে লিখি, ফর এক্সাম্পল, আমার যে নিজের পিএইচডি থিসিস, সেখানে অ্যাবস্ট্রাক্ট 2 পৃষ্ঠার হয়েছে, এবং সেটাতে আনস্ট্রাকচার্ড, ওটা আমি ইন্ট্রোডাকশন মেথোডোলজি এভাবে লিখি নাই, আনস্ট্রাকচার্ড, কিন্তু এখানে আহ, মনে হয় সম্ভবত 6টা প্যারাগ্রাফ হয়েছে। কারণ এটা পিএইচডি লেভেলের একটা থিসিসের, একটা বিশাল বড় থিসিসের একটা অ্যাবস্ট্রাক্ট, যেখানে আপনি 250 ওয়ার্ডে, যদি আমাকে বলতো আমাদের ইউনিভার্সিটির যদি এরকম গাইডলাইন থাকতো যেটা 100 ওয়ার্ডে করতে হবে, তখন আমি 100 ওয়ার্ডে দিয়ে করতাম। কিন্তু এখানে আমাকে কোনো গাইডলাইন ওইটা এরকম বলা নাই। তো এটা আমাদের ফ্লেক্সিবিলিটি আছে যে আমি চাইলে বড় করতে পারি। তো মূল কথা হচ্ছে আপনাদের যেখানে পাবলিশ করবেন বা যেখানে সাবমিট করবেন তাদের গাইডলাইন দেখতে হবে, তারা কিভাবে চেয়েছে। আনস্ট্রাকচার চাইলে আনস্ট্রাকচার, স্ট্রাকচার চাইলে আলাদা আলাদা লিখে দিতে হবে, ইন্ট্রোডাকশন এটুক। ওইটার মধ্যে মানে আপনার আর্টিকেলের মধ্যে যতটুকু পয়েন্ট, হেডিং সাব হেডিং আছে, অনেক সময় ওইগুলো দেওয়া লাগে, ইন্ট্রোডাকশন মেথোডোলজি ভাবে লিখে দেওয়া লাগে, এবং ওয়ার্ড লিমিট ওখান থেকে দেখতে হবে। আমি মনে হয় অ্যান্সারটা পেয়েছেন। জি স্যার, আমি থ্যাংক ইউ। মেনশন করি একটু যে আমাদের ওয়ার্ড লিমিট 250 দিচ্ছি আমরা আর কি, আমাদের অ্যাবস্ট্রাক্টে ওয়ার্ড লিমিট 250। 250, এবং আনস্ট্রাকচার্ড আমার ধারণা স্ট্রাকচার্ড না, মানে এক টানে লিখতে পারবেন। সেটাই মনে হয় দেওয়া হবে আর কি, সেটাই বেটার হবে। তবে স্ট্রাকচারটা আনস্ট্রাকচার্ড। হচ্ছে, আমি আমার যে আর্টিকেল আমি সিঙ্গেল অথারে যেটা ফার্স্ট পাবলিশ করছি ওটাতে আমার স্ট্রাকচারই দিতে হয়েছে, হুম। এবং সেটাই মনে হয় ভালো দেখায়, যেমন মানে এট এ গ্লান্স আমরা দেখে বুঝতে পারি যে এখানে এসে কি কোন কোন পয়েন্ট গুলো সে কভার করছে আর কি, ভালো দেখা যায় আর কি। না হলে আনস্ট্রাকচার দিলে ওটা একটু মানে প্যারাগ্রাফ আকারে পড়ে দেখতে কষ্টই হয় আর কি মনে হয়। এটা স্যাম্পল। যেভাবে গাইডলাইন দেওয়া থাকবে সেভাবে দিবে আর কি। বলা না থাকলে, কিছু যদি বলা না থাকে, তাহলে আনস্ট্রাকচার্ড। আনস্ট্রাকচার্ড মানে ওই যে আমি যেটা আমার আর্টিকেলে একটা দেখাইলাম না, এক প্যারাগ্রাফ, এখানে কোনটা ইন্ট্রোডাকশন, এক মানে লাইনের পর লাইন খালি আসছে, যে প্রথম লাইনে আমি কনটেক্সট বলেছি, দ্বিতীয় লাইনে রিসার্চ গ্যাপ, তৃতীয় লাইনে অবজেক্টিভ, তারপরে মেথোডোলজি, তারপরে ফাইন্ডিংস, তারপরে হচ্ছে ইমপ্লিকেশন, থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন।
আলাদা করে আমি লাইন বাই লাইন বলে দিইনি যে এটা ইমপ্লিকেশন, একবারে এক সেন্টেন্সে একটা প্যারাগ্রাফে চলে আসছে, এটাকে বলে আনস্ট্রাকচার্ড। আর যদি আপনি একটা একটা করে বলে দেন যে এটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট, এক লাইন, আবার আরেকটু একটা লাইন স্পেস দিয়ে এটা হচ্ছে আমার মেথোডোলজি, এটাকে বলে স্ট্রাকচার্ড। এই আর কি, যেভাবে গাইডলাইনে বলা থাকে সেভাবে আপনাদের দিতে হবে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন করতাম অবশ্যই। স্যার। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, যে আমাদের একাডেমিক যে স্ট্যান্ডার্ড আর কি, মানে কোন একটা থিসিস বা আর্টিকেল, থিসিসের আর্টিকেল মানে কত পেজ বা কত ইয়া আর কি স্যার, কত ওয়ার্ডের হইলে আর কি স্ট্যান্ডার্ড হয় আর কি স্যার এটা। আর্টিকেল স্যার মানে আমরা পাবলিশ করি যে আর্টিকেল গুলা সেগুলা। একাডেমিক্যালি যেটা সাবমিট করি আমরা স্যার, যেটা যেমন এখানে বা স্যার আমাদের থিসিসের থিসিসের কথা জন্য বলতেছেন? স্যার, মানে থিসিস থিসিস থিসিসের জন্য। থিসিসের জন্য স্যার। আচ্ছা, এটার অ্যান্সারও সেম। এইটা আপনার ইউনিভার্সিটির একটা পলিসি আপনাকে এটা গাইড করবে। মাস্টার্স লেভেলে আপনার যা এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম, ধরেন আপনার আমাদের মেরিটাইম ইউনিভার্সিটিতে আমার ঠিক মনে নাই, সম্ভবত 20,000 থেকে 30,000 ওয়ার্ড মাস্টার্সের থিসিসের ক্ষেত্রে। আর এমনিতে পিএইচডি লেভেলে পিএইচডি লেভেলে আমরা তো ট্যুরিজমে আছি, এটা সোশ্যাল সায়েন্স। তো সাধারণত 60,000 ওয়ার্ড থেকে 1 লক্ষ ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে। আবার যারা সায়েন্সের, ধরেন স্ট্যাটিস্টিক্স বা ধরেন ফিজিক্স, এদের থিসিস ছোট হয়। পিএইচডি লেভেলও এদের ধরেন 30,000 ওয়ার্ডের উপরে ওঠানো কঠিন, কারণ ওদের লেখা কম, এক্সপেরিমেন্ট বেশি। এক্সপেরিমেন্ট হয়েছে, এটা আমরা পেয়েছি, এইটুক লিখতে বেশি ওয়ার্ড লাগে না। কিন্তু আমাদের তো অনেক কিছু লিখতে হয়, আমাদের লিটারেচার রিভিউ দিয়ে আমাদেরকে আগে প্রমাণ করতে হয় যে প্রবলেম আছে, রিসার্চ গ্যাপ আছে, সেই তারপরে কনটেক্সট লিখতে হয়, ফাইন্ডিংস লিখতে হয়, আবার থিওরিটিক্যাল অনেক লেখা আমাদের আমাদের এই জন্য পিএইচডি লেভেলে 60,000 ওয়ার্ড থেকে 1 লক্ষ ওয়ার্ড পর্যন্ত যায়। আর মাস্টার্স লেভেলে 20 থেকে 30,000 ওয়ার্ড। কিন্তু এটা এই এখানে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন, সবার জন্য এক নিয়ম না। আপনাদের প্রত্যেক ইউনিভার্সিটির এই যে রিসার্চ পলিসি থাকে, যে কোন লেভেলে কত ওয়ার্ড কাউন্ট অ্যাকসেপ্ট করে, এটা জেনে নেবেন আপনারা। আর আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে ওয়ার্ড লিমিট, আপনি যে জার্নালে আপনি সাবমিট করবেন সেই জার্নালে আপনার অথর গাইডে লেখা থাকে যে ইউজুয়ালি আমাদের এখানকার রিসার্চ আর্টিকেল 7,000 ওয়ার্ড, কোথাও থাকে 10,000 ওয়ার্ড, কোথাও থাকে সর্বোচ্চ 12,000 ওয়ার্ড। এটা আপনি যেটা যে জার্নালে দিবেন সেটাকে দেখে নিতে হবে। এখন দেখার পরে দেখলেন যে আপনি একটা আর্টিকেল লিখে রাখছেন 10,000 ওয়ার্ডের, কিন্তু ওই জার্নালে বলে দিছে ম্যাক্সিমাম 7,500 ওয়ার্ড। তখন আপনি যদি ওই জার্নালেই দিতে চান যে আমার এই জার্নালেই দিতে হবে, কারণ এই জার্নালের সাথে আমার রিসার্চটা মিলে, তাহলে আপনাকে তখন ওই ওয়ার্ড আপনাকে কাট ডাউন করতে হবে, আপনাকে 10,000 ওয়ার্ড থেকে কমায় 7,500 ওয়ার্ডের মধ্যে এনে তারপর জমা দিতে হবে। আপনি যদি প্রথমবারই 10,000 ওয়ার্ডে জমা দেন, এটা আপনাকে স্ট্রেট অ্যাওয়ে আপনাকে ফেরত দিয়ে দিবে যে আমাদের এখানে 7,500 ওয়ার্ড। কিন্তু আপনি 7,500 ওয়ার্ড করার পরে আপনি জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে রিভিউতে গিয়েছে, রিভিউতে যাওয়ার পরে রিভিউয়ার আপনাকে আবার কিছু জিনিস দিছে যে এই এই জিনিসগুলো আপনার অ্যাকসেপ্ট করব, আপনার এই জিনিসগুলো কারেকশন দিতে হবে। তখন ওই যে আপনি যে জিনিসগুলো কেটে রাখছেন, দেখা যেতে পারে যে তার ওইগুলোই চাইতেছে, যে আপনি তো এখানে বিস্তারিত বলেন নাই। কেন বলেন নাই? আপনি বলছিলেন, কিন্তু ওয়ার্ড লিমিটের কারণে আপনি এগুলো সরায় রাখছিলেন। এখন রিভিউয়ার আপনাকে বলতেছে যে এগুলো তোমার কই, এগুলো তো দরকার। তখন আপনি ওইগুলো অ্যাড করে দিতে পারবেন। তখন যদি 10,000 ওয়ার্ড হয়ে যায়, ওইটা আপনার দোষ না। তখন ওইটা এডিটর বুঝবে যে হ্যাঁ, এটা তো ও তো প্রথমে 7,500 ওয়ার্ডে দিয়েছে, রিভিউয়াররা ওরে বলছে এগুলো অ্যাড করতে, তখন সে অ্যাড করেছে। তো তখন আপনি 10,000 ওয়ার্ডে দিলেও সেটা অ্যাকসেপ্টেড হইতে পারে। স্যার সেভ জোন কত? হুম। সেভ জোন কত ওয়ার্ডের? সেফ জোন তো কিছু নাই, আপনার যে যে আপনি যদি থিসিস হয়, আপনার থিসিসের আপনাদের ইউনিভার্সিটিতে কি বলে সেটা জানতে হবে। আপনার যদি আর্টিকেল কোনো জার্নালে দেন, সেই জার্নালের ওয়ার্ড কত ওয়ার্ড পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে সেটা জেনে, সেফ জোন বলে কিছু তো নাই। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা যদি সার্ভে করি বা ইন্টারভিউ নেই, সেক্ষেত্রে কি
আমরা ইথিক্যালি মানে যারা অংশগ্রহণ করবে সার্ভেতে বা ইন্টারভিউতে হুম। তাদের পার্সোনাল ডিটেলস এটা কি প্রকাশ আমরা করব নাকি এটা করব না একাডেমিক এটা ইয়েতে? পার্সোনাল ডিটেইল, এটা তার কাছ থেকে তার তার কাছ থেকে যখন কনসেন্ট নিবেন, আমাদের একটা কনসেন্ট ফর্ম ফিল আপ করা আচ্ছা। লাগে। এখানে তার কাছ থেকে দুইটা অপশন দেওয়া লাগে, যে আপনি কি এই রিসার্চে, ডু ইউ ওয়ান্ট টু বি নেমড ইন দিস রিসার্চ অর ইউ ওয়ান্ট টু বি অ্যানোনিমাস। যে আমি কি আপনার ইন্টারভিউ নিলাম, আপনার নামে কি আমি আমার রিপোর্টে বা আমি যদি কোনো আর্টিকেল পাবলিশ করি, আপনার নাম যা আছে পরিচয় সহ এটা আমি দিতে পারবো, নাকি আপনার নাম আমি অ্যানোনিমাস রাখবো। তো সেটা যে সে যেটা আপনাকে দিবে, কেউ বলবে যে আমার নাম দেন, আমার কিছু আসে যায় না, আর এগুলো আমি কোনো খারাপ কথাও বলি নাই, তো সে ওইটা টিক দিয়ে আপনাকে সাইন দিবে। কেউ বলবে যে না, আমার নাম যাতে প্রকাশ না হয়, তাহলে আপনি তার নাম তখন প্রকাশ করতে পারবেন না। এখন ধরেন আমার নাম সাইফুল ইসলাম, আহ, তা আমি আপনাকে আপনি আমার ইন্টারভিউ নিলেন, তা আমি বললাম যে না, আমার নাম আপনি ইউজ করতে পারবেন না। তখন আপনি আমার নাম সুডোনিম ইউজ করবেন, সুডোনিম। যে আমার নাম আপনি দিয়ে দিলেন সাইফুল ইসলামের জায়গায় দিয়ে দিলেন যে এহসান আহমেদ। হুম, এহসান আহমেদ এই কথা বলেছে। কিন্তু ওই তখন আপনার এটা যে পেপারে আপনি লিখতেছেন সেখানে আপনার লিখে দিতে হবে যে এগুলো সুডোনিম। সুডোনিম যদি না বলেন তাহলে দেখা যাবে যে যদি আপনি উল্লেখ না রাখেন তাহলে দেখা যাবে আমাদের যে এহসান আছে এখানে ভাববে যে এহসান বলছে। তো যদি আপনি সুডোনিম বলে দেন তাহলে ওই নামটা যে কার নাম এটা আর কেউ চিন্তা করবে না। আরেকটা হচ্ছে সুডোনিমের জায়গায় আমরা অনেক সময় কোনো নামও না লিখতে পারি, শুধু তার পরিচয় লিখতে পারি। যেমন আমরা গ্রুপে লিখলাম যে লোকাল কমিউনিটি 1, লোকাল কমিউনিটি 2, ট্যুর অপারেটর 1, ট্যুর অপারেটর 2। তাইলে হচ্ছে অ্যানোনিমাস থাকে, তার নাম আর কেউ জানলো না। এখন এটা টোটালি হচ্ছে এথিক্সের ব্যাপারে। আপনি যখন তার পারমিশন নিয়ে নিয়েছেন, সে যেটা আপনাকে পারমিশন দিয়েছে সেটা আপনি ইউজ করবেন, তাহলে এটা এথিক্যাল, আনএথিক্যাল না। ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা কি শেষ করে দিব? অলরেডি 10টা বেজে গিয়েছে। হোস্ট সেলিম, কি অবস্থা? আহ, এখন আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যুৎ আসছে। তো আমাদের আর কারো কি কোনো জানার আছে, কোনো ব্যাপারে জানা আছে কিনা, মোটামুটি ধারণা সবার হয়েছে কিনা? আর আপনি একটু কাইন্ডলি এটা শেয়ার দিয়ে দিবেন আমাদের গ্রুপে, বা আমাকে দিলে আমি শেয়ার দিয়ে দিব ওই যে স্লাইডটা আর কি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। হুম হুম আর হুম। কি। এটা কি যে চ্যাট বক্সে দিলে কি পাবে সবাই? চ্যাট বক্সে দেওয়া যায়? না মনে হয়, আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি ওটা বা আমাদের বা স্টুডেন্টদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? না স্যার। তাহলে আমরা এখানে শেষ করতে পারি। আর আপনারা সবাই যারা জয়েন করছেন, জয়েন করার মাধ্যমে আমাদের সেশনটাকে ইফেক্টিভ করছেন, তাদেরকে ধন্যবাদ। এবং সাইফুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে